আজকে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্স এবং সেনেগাল মাঠে নামতে যাচ্ছে। তো এটা নিয়ে দর্শকদের কিন্তু আগ্রহ যথেষ্ট ভালো পরিমাণ আছে। তারা অপেক্ষা করছে ম্যাচটি কখন মাঠে গড়াবে সেই জন্য। কিন্তু তো এছাড়াও যে ২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে ভোর ৪টায় হচ্ছে এই নরওয়ে এবং ইরাক মাঠে নামবে। নরওয়েকে আমরা অনেকেই বলছি যে এই টুর্নামেন্টের ডার্ক হর্স। তো সেজন্য এই ম্যাচটি ঘিরেও মোটামুটি যারা আমরা ফুটবল ফলো করি তাদের আগ্রহ থাকবে। আর সবচেয়ে বেশি অধীর আগ্রহে আমরা যে ম্যাচটির জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার মধ্যকার ম্যাচ। সেটা কালকে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। তো আমাদের দেশের ফুটবল ফ্যানদের আগ্রহটা স্বাভাবিকভাবেই ওই ম্যাচটির জন্য বেশি। তো এবং বলা চলে যে কালকের মধ্যে মানে আমরা যারা আছে আমাদের দেশের সকল ফুটবল ফ্যানরা পুরোপুরিভাবে নিজেদের সাথে এই বিশ্বকাপের আত্মিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে এই ম্যাচটির মাধ্যমে। এটা বলাই যায়। তো আজকে এই ভিডিওতে আসলে আমি ফ্রান্সকে নিয়ে কথা বলবো। ফ্রান্সের যে ফ্রান্সের প্রতিপক্ষ হচ্ছে সেনেগাল, যারা আফ্রিকা থেকে কোয়ালিফাই করেছে। সেনেগাল কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা দল, ফিজিক্যালি বিস্ট একটা টিম। তো ফ্রান্সের সাথে তাদের লড়াই বেশ ভালোই জমবে বলে মনে হয়, যদি না ফ্রান্স আসলে মানে করতে পারে। ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা তাদের আছে বলে মনে করি। তবে ফ্রান্স দলটা একটু বেশি ভালো। তাদের মাঝমাঠে ক্রিয়েটিভিটি নিয়ে অনেক কথা হতে পারে বা হতে পারে, কিন্তু ফ্রান্সের সাথে টক্কর দেওয়ার সামর্থ্যটা সেনেগালের তো আছেই। ফ্রান্সের নিজেদের কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে ফ্রান্সের মিডফিল্ড বা এ নিয়ে অনেক কথা হতে পারে যে মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব আছে। সেটা হয়তো তাদের আগের যে ২ বিশ্বকাপ আর মানে যে ২টিতে তারা ফাইনাল খেলে একটাতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে, সেই দুটি ১৮ সাল এবং ২০২২ সালে। এই দুটোতে আসলে দেখা গিয়েছে যে ১৮ সালে পগবা, অ্যানগোলো কন্তে জুটি ছিল। তো পগবা থাকাতে মাঠে ক্রিয়েটিভিটির সেভাবে মানে বিষয়টি চোখে পড়েনি। এছাড়া গ্রিজমান তো ছিল, গ্রিজমান ১৮ বিশ্বকাপ হয়েছিল, ২২ বিশ্বকাপ হয়েছিল। গ্রিজমান ছিল ১৮ বিশ্বকাপে বলা চলে ফ্রান্সের মেইন ম্যান। তো ২২ বিশ্বকাপে তাকে আমি মেইন ম্যান না হলেও বলবো যে দলের ইঞ্জিন বলা চলে। সেই হিসেবে মেইন ম্যান বলা যায় যায় বললেও বলতে পারি। কিন্তু ২২ বিশ্বকাপে দেওয়া হয়েছে ফাইনাল বাদে প্রতিটা ম্যাচে গ্রিজম্যান যে খেলা খেলেছিল সেটার কারণে ফ্রান্সের যে ক্রিয়েটিভিটির অভাব মাঠে সেটা বোঝা গেলেও মোটামুটি তারা এই ক্রিয়েটিভিটির সমস্যাটা কাভার আপ করতে পেরেছিল। এই বিশ্বকাপে গ্রিজম্যানের কাজটা কে করবে সেটা নিয়ে কথা হচ্ছে। তবে আমার মনে হয় যে ফ্রান্সের প্লেয়াররা যদি তাদের যে ক্যালিবার এবং তাদের যে খেলার ধরন হিসেবে করে খেলে এসেছে অ্যাটাকিং লাইনের প্লেয়াররা, তারা এই সমস্যায় নাও পড়তে পারে। সব ম্যাচে পড়বে না অন্তত এটা বলতে পারি। সেটা হচ্ছে এই যে তাদের যে অ্যাটাকিং লাইন আপ, এটাতে এমবাপ্পে সবসময় ফ্রি রোলে খেলে এসেছে ফ্রান্স দলের হয়ে। তো এই ম্যাচেও তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। এই ম্যাচ তো বটে, এই টুর্নামেন্টেই আসলে সেটার কোনো ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। এছাড়া দলে অ্যাটাকিং লাইনে যে প্রথম ৩টি নাম আসে তার মধ্যে এমবাপ্পের পর আছে ডেম্বেলে এবং নাথান ওলিস। এছাড়া আছে দিজেরিও দুয়ে, তারপরে রায়ান চেরকি, এরপর আছে মার্কাস থুরাম, তারপরে হচ্ছে ব্র্যাডলি বার্কোলা। আপনি এতগুলো নাম নিলে আসলে মানে কি বলবো, এই নামগুলো নিলেই তো যথেষ্ট। আর কি প্লেয়ারের দরকার আছে? আর বাকিরা সুযোগ পাবে কিনা সেটা তো দেখার বিষয়। যেমন এছাড়া ৩ জনে আছে, জন ফিলিপস মাতেতা, তারপরে হচ্ছে এই ম্যাগনাস অ্যাকলিওচি, তারপরে হচ্ছে দোয়ারে জায়ারে এমরি। তো জায়ারে এমরি বা অ্যাকলিওচি এদেরকে কথা আপাতত না বলেই আমি কথা বলছি হচ্ছে ওলিস, ডিজেরিও দুয়ে, রায়ান চেরকি, ডেম্বেলে, তারপর একে নিয়ে কথা বলা যায়। আমার যে ধারণা সেটাতে তাদের অ্যাটাকিং লাইনে স্টার্ট করবে হচ্ছে এমবাপ্পে, ডেম্বেলে এবং ওলিস। এছাড়া একটু পেছনে থেকে হয়তো ডিজেরিও দুয়ে এবং রায়ান চেরকির মধ্যে একজন স্টার্ট করতে পারে। ৫ জনই মানে এই ৫ জনের মধ্যে ৫ জনই স্টার্ট করার সম্ভাবনা আমার কাছে এখনো পর্যন্ত কম মনে হচ্ছে। করলেও করতে পারে, সেটা আসলে
বলা যাবে। মাঝমাঠকে কেমন করতে চান ডেশন, সেটা একটা দেখার বিষয়। তবে আমার মনে হচ্ছে অন্তত এই ৫ জনের মধ্যে ৪ জনের একাদশে জায়গা পাওয়াটা নিশ্চিত। এবং ডেম্বেলে তারপরে ডিজেরিও দুয়ে, এই দুজনের খেলার ধরন পিএসজিতে তারা যেভাবে খেলে অভ্যস্ত, তারা কিন্তু টোটাল ফুটবলের একটা ভার্সনই ফলো করে বলা চলে লুইস এনরিকের অধীনে, সে হিসেবে খেলে এসেছে। তারা যে কখন স্ট্রাইকার হয়ে যাচ্ছে, কখন মিড ফিল্ডার বনে যাচ্ছে, আবার কখন ডিফেন্ডার বনে যাচ্ছে, এটা মানে আন্দাজ করা কঠিন। মুহূর্তের মধ্যে তারা তাদের পজিশন পাল্টাতে পারে, পজিশন সোয়াপ করতে পারে। এটা কিন্তু একটা দলের জন্য বিশাল সম্পদ। এবং এই ফুটবলটা যে কতটা কার্যকর সেটা পিএসজির টানা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ যেটাই প্রমাণ করে যে এটা বেশ কার্যকর একটা সিস্টেম। এবং এটার উপর মোটামুটি দলগুলোর ফোকাস বাড়তে যাচ্ছে বলে আমার ধারণা। তো এটা একটা বিষয় আছে। তো সেই হিসেবে এই টিমে আমার মনে হয় যে ডেম্বেলে এবং ডিজেরিও দুয়ে, এই দুইজন যদি শুরু করে একাদশে, তাহলে এরা যে পরিমাণে মাঠে পজিশন সোয়াপ করবে, এটার কারণে ফ্রান্সের যে মিডে যে ক্রিয়েটিভিটির অভাব হতে পারে, সেটা হয়তো অনেকাংশে দূর হয়ে যাবে। পুরোপুরি না হলেও এটা কাভার দিয়ে ফেলতে পারবে ফ্রান্স। তবে ডিজেরিও দুয়ের যে খেলার ধরন, তাকে নেইমারের একটা আপডেট ভার্সন বলা হয়েছিল। তো নেইমার আসলে নেইমারের আপডেট ভার্সন না হলেও নেইমারের কাছাকাছি মান যদি ধরি, ডিজেরিও দুয়ের থেকেও ভালো কিছু আশা করা যাচ্ছে। ডিজেরিও দুয়ের থাকলে নেইমার যেমন অ্যাটাকিং প্লে মেকিং এ খেলে ব্রাজিলের অ্যাটাকিং চেহারা একরকম, আমার চেহারাটা একরকম, ডিজেরিও দুয়ের যদি মাঠে, তাহলে বলা চলে যে ফ্রান্সেও অ্যাটাকিং লাইনে মাঠ থেকে দুইটার মধ্যে যে কানেকশন, এটা ভালোই কানেক্ট করতে পারে ডিজেরিও। তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে না খুব বেশি চিন্তার কিছু আছে অন্তত, মানে যতক্ষণ পর্যন্ত একদম হট ফেভারিট টিম গুলা, যেগুলোর সেরা ৫ বা ৬ আমরা রাখি বিশ্বকাপের সম্ভাব্য জয়ী হিসেবে, সে দলের বিপক্ষে খেলার আগে তারা চেষ্টা করলো সেটা প্রভাব দিতে পারে সহজেই বলে তুলনামূলক মনে হয় আর কি। তো এছাড়া তাদের যে মিড আছে, মিডে হয়তো এই মিডে যদি বললাম আগে যে ডিজেরিও দুয়ে বা রায়ানচের কে দুজন একটু পেছনে থেকে শুরু করতে পারে, এরা হয়তো থার্ড বা ফোর্থ মিডফিল্ডার হিসেবে কাজ করবে, বা ফিফথ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। আর এনগোলো কন্তে, সুয়ামেনি, এই দুজন স্টার্ট করার সম্ভাবনা বেশি। সুয়ামেনি স্টার্ট করবে এটা নিশ্চিত। এনগোলো কন্তে একে এই বিশ্বকাপে দেশম কিভাবে ব্যবহার করে সেটা দেখার বিষয়। অ্যানগোলোর বয়স হয়েছে, স্বাভাবিকভাবে যত কিছুই হোক অ্যানগোলো 18 বিশ্বকাপের মতো পারফর্ম করতে পারবে না বলেই অনেকে মনে করছে। ইনজুরি জনিত সমস্যার কারণে তার সেই ফিজিক্যালিটি এবং স্পিড আগের মতো নেই বলেই আমরা ধারণা করছি। মানে এই বিশ্বকাপে সে কতটুকু কি দিতে পারবে সেটা আসলে খেলা মাঠে গড়ালে বলতে পারবো। এছাড়া তাদের যে ডিফেন্সে খেলা হবে হচ্ছে, ডিফেন্সে সাধারণ সম্ভাবনা বেশি উইলিয়াম সালিবা এবং ডায়ার উপেমেকানো স্টার্ট করার সেন্টার ব্যাক হিসেবে। আর দুই প্রান্তে লুকাস এবং থিও হার্নান্দেজ, এই দুজনই স্টার্ট করতে পারে থিও হার্নান্দেজ এবং গেলুস কুন্ডে এই দুজন স্টার্ট করতে পারে আমার মনে হচ্ছে। তো সব মিলিয়ে মনে হয় যে ফ্রান্সের খেলা দেখে আমরা হতাশ হব না। তবে সময়টা আমার হচ্ছে দেশমকে নিয়ে, আমি যেটা আগের ফ্রান্সকে ভিডিওতে অভিযোগ করেছিলাম বা অনুযোগ করেছিলাম যে দেশম নিজের যে স্কোয়াড ডেপথ সেটা মানে একদম পুরোপুরি ইউটিলাইজ করে না, অর্থাৎ তার যে শক্তি আছে সেটাকে সে পুরোপুরি মেলতে দেয় না, ডানা মেলে উঠতে দেয় না। প্রজাপতি যেরকম ডানা মেললে তার সৌন্দর্যটা প্রকাশ পায়, ফ্রান্সের এই যে স্কোয়াড আছে সেটার কিন্তু এইরকম সৌন্দর্য বা সুন্দর ফুটবল প্রদর্শন করার ক্যাপাবিলিটি আছে বলেই আমি মনে করি। কিন্তু দেশম হচ্ছে হিসেবে ফুটবল খেলতে গিয়ে তার স্কোয়াডটাকে পুরোপুরি ব্যবহার করেন না, প্রয়োজনের চেয়ে অধিক ব্যবহার করেন না। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে দেশম কি করেন কিনা, এই উনিশ উত্তরণের একটা আছে যে কোচিং সেন্টার, আমাদের দেশের নামই কোচিং সেন্টার, তাদের একটা আছে সেটা কি স্লো উক্তি আছে যে বিসিএস নিয়ে যে প্রিপারেশনের তো সেখানে একটা আছে যে যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। তো দেশমও এই উক্তিটা কোনোভাবে ফলো করে কিনা আসলে বলতে পারছি না। তো এই কারণে
মানে আমার কাছে কিছুটা মানে ফ্রান্সের ফুটবল দেখতে একটু বোরিং লাগে এখন। এখন দেখা যাক এত কিছুর পরেও আসলে তারা কিভাবে এটা হ্যান্ডেল করে সেটা আর কি, তাদের যে এটা দেখা যাক, এই আর কি। খেলা মাঠে গড়ালে আমরা দেখবো, এবং আমি আশা করব একজন ফুটবল প্রেমী হিসেবে আমি আশা করব যে ফ্রান্স নিজেদের যে শক্তি সেটা পুরোপুরিভাবে মেলে ধরবে। তাহলে আসলে খেলাটা দেখতে ভালো লাগবে, সবারই ভালো লাগবে এবং সবাই মনে রাখবে। শিরোপা কিন্তু অনেকে জিতে, কিন্তু আসলে সবাইকে কিন্তু করে না, মানে কেউ মনে রাখে না। মনে রাখে ইন্ডিভিজুয়াল বা সিলেক্টিভ কিছু মানুষকে বা সিলেক্টিভ কিছু দলকে মানুষ মনে রাখে বেশি। এই হচ্ছে কথা। তো দেখা যাক, স- খেলা শুরু হওয়া পর্যন্ত সবার জন্য শুভকামনা রইলো। খেলা দেখুন, উপভোগ করুন, আর সবাই আমাদের স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার যে ফেসবুক টাইমলাইন সেখানে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।